আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। সেই ভিডিওর লিংক তোমরা পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা অধ্যায় চতুর্থ, সপ্তম এবং দশম নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের প্রথম এমসিকিউতে চাওয়া হয়েছে, নাগরিকের মৌলিক অধিকারসমূহ কোথায় বর্ণিত থাকে? উত্তর হচ্ছে সংবিধানে। উত্তর ক। এরপরে রয়েছে, কে গণপরিষদ আদেশ জারি করেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে, বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1972 সালের 23শে মার্চ। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে, রাষ্ট্রপতি কবে গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন? উত্তর হচ্ছে 10 এপ্রিল 1972। উত্তর ক। দেখো, 11 এপ্রিল 1972 হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এরপরে চাওয়া হয়েছে, বাংলাদেশ সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে? উত্তর হচ্ছে গণপরিষদের মাধ্যমে। এরপরে রয়েছে, বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে 34 জন। 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি ছিল। এরপরে চাওয়া হয়েছে, 1972 সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে? উত্তর হচ্ছে ডক্টর কামাল হোসেন। এরপরে রয়েছে, বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপ ছিল কোনটি? উত্তর হচ্ছে গণপরিষদ আদেশ জারি। এরপরে চাওয়া হয়েছে, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে? উত্তর হচ্ছে রাজিয়া আখতার বানু। উত্তর গ। আর যদি জিজ্ঞাসা করা হয় যে একজন বিরোধী দলীয় সদস্য ছিল, তার নাম কি? উত্তর হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। এরপরে রয়েছে, গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে কবে? উত্তর হচ্ছে 1972 সালের 12 অক্টোবর। উত্তর গ। এরপরে চাওয়া হয়েছে, বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত সালে? উত্তর হচ্ছে 1972 সালের 4 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়। এরপরে রয়েছে, এ সংবিধান বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি। কে বলেছেন? উত্তর হচ্ছে ডক্টর কামাল হোসেন। এরপরে চাওয়া হয়েছে, 1972 সালের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? উত্তর হচ্ছে 153টি। উত্তর খ। দেখো, এখানে আমি আরো কিছু তথ্য দিয়েছি, যেমন এটি ছিল 82 পৃষ্ঠার, প্রস্তাবনা ছিল 1টি, তফসিল ছিল 4টি যেটি বর্তমানে 60টি, এবং ভাগ ছিল 11টি। এরপরে চাওয়া হয়েছে, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ এ ধারা সহজে পরিবর্তন করা যায় না। 1972 সালের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। এরপরে রয়েছে, 1972 সালের সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 3 ধরনের, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা ও ব্যক্তি মালিকানা। অনেক সময় বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে চাওয়া হয়, সেজন্য আমি 3টি মালিকানার নাম এখানে লিখে দিয়েছি। এরপরে চাওয়া হয়েছে, সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে? এই বহু নির্বাচনীটা অনেকবার এসেছে বিভিন্ন বোর্ডে। উত্তর হচ্ছে 77 নং অনুচ্ছেদে। উত্তর ক। এরপরে রয়েছে, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য 9 কোনটি? উত্তর হচ্ছে সীমিত ভোটাধিকার, কারণ 1972 সালের সংবিধানে সার্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা করা হয়। এরপরে রয়েছে, সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ রয়েছে? উত্তর হচ্ছে 2য় ভাগে। উত্তর গ। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে, সংবিধানের কত নং অনুচ্ছেদে দলীয় শৃঙ্খলার ব্যাপারে বলা হয়েছে? উত্তর হচ্ছে ক, 70। এটি ভালোভাবে মনে রাখবে। দলীয় শৃঙ্খলার ব্যাপারে বলা হয়েছে 70 নং অনুচ্ছেদে, কিন্তু
ন্যায়পালের কথা বলা হয়েছে ৭৭ নং অনুচ্ছেদে। দেখো পরবর্তী পেজে আমি ৭২ সালের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি। এগুলো কিন্তু বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনীতে অনেকবার আসে। যেমন এটি লিখিত সংবিধান ছিল এবং রাষ্ট্রীয় মূলনীতি এর অন্তর্ভুক্ত ছিল। আর যদি জিজ্ঞাসা করা হয় যে রাষ্ট্রীয় মূলনীতি অনুচ্ছেদের কোন ভাগে ছিল, উত্তর হবে দ্বিতীয় ভাগে। মৌলিক অধিকার ছিল, যেটা ছিল অনুচ্ছেদের তৃতীয় ভাগে। এছাড়া সংসদীয় সরকার ছিল, এক কক্ষ বিশিষ্ট আইনসভাও ছিল। ৭২ সালের সংবিধান ছিল দুষ্পরিবর্তনীয়, ন্যায়পালের কথা ছিল, যেটি ৭৭ নং অনুচ্ছেদে। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতাও উল্লেখ ছিল। সর্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছিল। বিচার বিভাগীয় পর্যালোচনাও এর অন্তর্ভুক্ত ছিল। দেখো বিচার বিভাগীয় পর্যালোচনা সম্পর্কে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে চাওয়া হয়, এজন্য এটি পড়ে রাখতে পারো। এছাড়া দলীয় শৃঙ্খলা ছিল, যেটি ৭০ নং অনুচ্ছেদে। এছাড়া মালিকানা নীতি ছিল। ৩ ধরনের মালিকানার কথা আমরা পূর্বেই জেনেছি: সমবায়, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় মালিকানা। এরপরে রয়েছে প্রজাতন্ত্র, অর্থাৎ ৭২ সালের সংবিধানের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে রয়েছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? তোমরা অধিকাংশই জানো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। কিন্তু অনেক সময় চাওয়া হয় কত নং অনুচ্ছেদে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। উত্তর হবে 10 নং অনুচ্ছেদে। এবং আরো চাওয়া হয় গণতন্ত্র কত নং অনুচ্ছেদে চাওয়া হয়েছে, বা গণতন্ত্রের কথা কত নং অনুচ্ছেদে বলা হয়েছে। উত্তর হবে 11 নং অনুচ্ছেদে। দেখো রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো অনুধাবনমূলক প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জিজ্ঞাসা করতে পারে যে ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বোঝো, বা জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এভাবে প্রশ্ন করতে পারে। এরপরে রয়েছে ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? উত্তর হচ্ছে ক, সুপ্রিম কোর্টের বিচারকের। এরপরে সপ্তম অধ্যায়ের প্রথমে চাওয়া হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি? এগুলোর মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন। উত্তর গ। এরপরে চাওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে? উত্তর হবে 137 নং অনুচ্ছেদ। এরপরে চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কে? উত্তর হচ্ছে চেয়ারম্যান। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর বয়স পর্যন্ত? উত্তর হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত। উত্তর ঘ। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। উত্তর গ। এরপরে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রস্তুত করা। উত্তর হবে সব কয়টি, অর্থাৎ উত্তর ঘ। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে প্রজাতন্ত্রের পক্ষে কে জটিল আইনের ব্যাখ্যা দান করেন? উত্তর হচ্ছে সর্বোচ্চ আইনকর্তা অ্যাটর্নি জেনারেল। তিনি প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা দান করেন। এরপরে রয়েছে সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? উত্তর হচ্ছে ক, অ্যাটর্নি জেনারেল। এরপরে চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি করা হয় কবে? উত্তর হচ্ছে 1972 সালের 8 এপ্রিল। দেখো এখানে লিখে দিয়েছি যে এটি জারি করেন রাষ্ট্রপতি। অনেক সময় চাওয়া হয় যে সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। এরপরে চাওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 118 নং অনুচ্ছেদে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সুমনা তার বান্ধবীকে তার মামার কথা বলে। যিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, দেশের সকল আদালতে সে মামলা পরিচালনা করতে পারে, আইনের জটিল প্রশ্নে প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করেন, আবার পদাধিকার বলে সে বার কাউন্সিলেরও চেয়ারম্যান। এখন প্রশ্ন হলো সুমনার মামা কে, বা সুমনার মামা হলেন রাষ্ট্রপতি, নাকি অ্যাটর্নি জেনারেল, নাকি মহাহিসাব নিরীক্ষক, নাকি নির্বাচন কমিশনার? সুমনার মামার
ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো দেখে আমরা বলতে পারি তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। দেখো এখানে উদ্দীপকের মধ্যে থেকে কিন্তু তোমরা অ্যাটর্নি জেনারেলের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মনে রাখতে পারো। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, আবার সকল আদালতে মামলা পরিচালনা করতে পারেন, আইনের জটিল প্রশ্নের ব্যাখ্যা দেন বা মত প্রকাশ করেন, আবার পদাধিকার বলে তিনি বার কাউন্সিলের চেয়ারম্যান। এগুলো হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বৈশিষ্ট্য। এগুলো দেখে তোমরা সহজেই শনাক্ত করতে পারো। দেখো সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে তার ব্যাপারে বলা হয়েছে। অনেক সময় চাওয়া হয় যে সংবিধানের কত নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে ৬৪ নং অনুচ্ছেদে। আর সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য এমন ব্যক্তিকে কিন্তু অ্যাটর্নি জেনারেল বা প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেখো পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে ক ১২৭ নং অনুচ্ছেদে। পরবর্তী এমসিকিউতে রয়েছে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় কত সালে। উত্তর হবে ২৩ ফেব্রুয়ারি ২০০৪ সালে। পরবর্তী এমসিকিউতে রয়েছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি। উত্তর হচ্ছে ৪টি। এরপরে চাওয়া হয়েছে প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট মহাহিসাব নিরীক্ষক কার নিকট পেশ করেন। উত্তর হচ্ছে রাষ্ট্রপতির নিকট। পরবর্তী পেজে আমি সবকটির পাশে লিখে দিয়েছি যে কোনটির ব্যাপারে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে, যাতে তোমরা সহজেই মনে রাখতে পারো। কর্ম কমিশন যেটি ১৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ব্যাপারে বলা হয়েছে ১১৮ নং অনুচ্ছেদে, এবং নির্বাচন কমিশনের কার্যাবলী উল্লেখ করা হয়েছে কিন্তু আবার ১১৯ নং-এ। অ্যাটর্নি জেনারেল তার ব্যাপারে বলা হয়েছে সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে, এবং মহাহিসাব নিরীক্ষক তার ব্যাপারে বলা হয়েছে ১২৭ নং অনুচ্ছেদে। দশম অধ্যায়ের প্রথমে চাওয়া হয়েছে প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কি। অনেকে কিন্তু ভুলে ডিসএবিলিটি দিয়ে ফেলে। উত্তর হচ্ছে ডিসেবল। উত্তর খ। এরপরে চাওয়া হয়েছে এইডস এর পূর্ণরূপ কি। উত্তর হচ্ছে ক। এটা কিন্তু তোমরা বানানে অনেকে ভুল করো, সিনড্রোমের এখানে অনেকে বানান ভুল করে। উত্তর হবে ক। পরবর্তী এমসিকিউতে রয়েছে দুর্নীতি দমন কমিশন বিলটি কখন পাশ হয়। উত্তর হচ্ছে ১৭ ফেব্রুয়ারি ২০০৪ সালে। এরপরে রয়েছে ব্রেল সামগ্রী কাদের শিক্ষার উপকরণ। উত্তর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। এরপরে রয়েছে দুর্নীতি কোন ধরনের ব্যাধি। দুর্নীতি হচ্ছে একটি সামাজিক ব্যাধি। এরপরে রয়েছে ইফটিজিং এর কারণ হলো নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, নাকি জনসচেতনতা বৃদ্ধি। উত্তর হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। পরবর্তীতে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোনটি। উত্তর হচ্ছে মানুষ। এরপরে রয়েছে জাতিসংঘ কত সালে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করেন। উত্তর হচ্ছে ২০০৬ সালে। উত্তর ঘ। এরপরে রয়েছে দুর্নীতি দমনের পূর্ব শর্ত হলো আইনের শাসন। আইনের শাসন দ্বারাই দুর্নীতি রোধ করা যায়। এরপরে রয়েছে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। এই সংজ্ঞা প্রদান করেছেন কে। উত্তর হবে জাতিসংঘ। উত্তর ক। এরপরে রয়েছে ইভটিজিং শব্দটি কোন শব্দ থেকে এসেছে। উত্তর হবে ইভ। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে রয়েছে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। বর্তমানে জলবায়ু পরিবর্তন একটি আঞ্চলিক বা জাতীয় বা স্থানীয় সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীতে প্রথম কোথায় এইডস রোগী শনাক্ত হয়। উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮১ সালে। পরবর্তী এমসিকিউতে রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যার সৃষ্টি হয়। উত্তর হবে সব কয়টি, অর্থাৎ বন্যা, মরুকরণ এবং ঝড় জলোচ্ছ্বাস। এরপরে রয়েছে এইডস রোগের লক্ষণগুলো হলো ওজন হ্রাস পাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। উত্তর হচ্ছে ক,
অর্থাৎ ওজন হ্রাস পাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। এরপরে চাওয়া হয়েছে খাদ্যে ভেজালের কারণ হলো অধিক মুনাফার লোভ, যথার্থ শিক্ষার অভাব, নাকি নৈতিকতা ও মনুষ্যত্ব বোধের অভাব। উত্তর হবে সব কয়টি। উত্তর ঘ। সাকিব প্রবাস থেকে দেশে আসার কিছুদিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হয়। তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর জানায় সাকিবের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এটি নিরাময়যোগ্য নয় এবং প্রায় এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্নে চাওয়া হয়েছে সাকিব কোন ধরনের ব্যাধিতে আক্রান্ত। উত্তর হচ্ছে এইডস। কারণ এইডস হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। এরপরে রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরাঞ্চলে কি প্রভাব পড়ছে। উত্তর হচ্ছে ঘ, মরুকরণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আজকের ক্লাসের যে পিডিএফ লিংক বা পিপিটিএক্স ফাইল সেটি তোমরা পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে, সেখান থেকে চাইলে পড়ে নিতে পারো। পরবর্তী এমসিকিউতে রয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে সিএফসি গ্যাস, কার্বন ডাই অক্সাইড, নাকি বনভূমি উজাড়। উত্তর হচ্ছে সব কয়টি। অর্থাৎ সিএফসি গ্যাসের কারণে, কার্বন ডাই অক্সাইডের কারণে এবং বনভূমি উজাড়ের কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।